তারেক রহমান যেমন বলতেছেন উনি যে তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যেতে হবে। আমি যখন কোনো কথা বলি বা কিছু বলি সেটা আমার একান্ত ব্যক্তিগতভাবে। জামাতে ইসলাম প্রতিটা ক্যান্ডিডেটকে বলেছে তার লোকাল অনুযায়ী তাকে একটা ইশতেহার দিতে। আপনার প্রতিবেশীকে তার তুলে ফেলে দেওয়া যাবে না, তার সাথে আমরা সম্পর্ক চাই ব্যালেন্সের ভিত্তিতে। আওয়ামী লীগের ন্যারেটিভের চমক হলো যে জামাত রক্ত কেটে ফেলবে, আর অন্যদিকের চমক হলো যে জামাত মনে হয় খুব একদম সেই নারীকে ঘর থেকে বেরোতে দিবে না। সোজা কথা, হয় জামাত আফগানিস্তান বানাবে, না হলে এটাকে কি একটা কুরুক্ষেত্র যুদ্ধ বানাবে। জামাত এই দুটার কোনোটাই করবে না। দিল্লি না, আবার পিন্ডিও না, ঢাকা। আমাদের সবার আগে হতে হবে বাংলাদেশ, এবং আমার ফরেন পলিসি হতে হবে ঢাকায়। আমির জামাত বলছেন প্রথম কোদালটা যদি দিই সেটা আমি তিস্তাতে দিব। এই সরকারকে আমি একটা থ্যাংক ইউ দিই, সেটা হচ্ছে বিশেষ করে যে কেউ কোনো চিন্তা করেনি ফারাক্কার এপারে যে ব্যারেজ করা হবে সেটা দিস গভর্নমেন্ট ইজ পাসড ইন দেয়ার ক্যাবিনেট। এটা কেউ এটা নিয়ে কোনো কথা হয় না কোনো টক শোতে, যে আমরা যেটা আইয়ুব খান বলছিল তোমার ফারাক্কা দিচ্ছ কোনো সমস্যা নাই, আমি গোমস্তাপুরে মানে এই চাঁপাইনগর ওখানে আমি ব্যারেজ দিয়ে দেবো, পানি আসবে না। যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার সেই ভোট ব্যাংকটা এই দুইজনকে কি করতে হচ্ছে, ভাগ করতে হচ্ছে। সেই জন্য হয়তো লোকাল পলিটিক্সে বিভিন্ন কথা। 5ই আগস্টের আগের রাজনীতির যে প্রতিশ্রুতি যে আমি এখানে হাসপাতাল বানাবো, আমি এখানে রাজধানী করব, আমি এখানে সাগরের রাজধানী করব, আমি ওখানে পাহাড়ের রাজধানী করব, আমি এখানে বেকার সমস্যা দূর করে ফেলবো, 10 টাকা কেজি চাল, ঘরে ঘরে চাকরি, এগুলো আমি শুনছি। এইটা এখনো আমরা বেশিরভাগ রাজনৈতিক দলের মুখে শুনছি। আমি জানতে চাই আপনি আমাকে করে ফেলবো, স্পেসিফিকলি 10 টাকা কেজি চাল, ঘরে ঘরে চাকরি, এগুলো আমরা শুনছি। এইটা এখনো আমরা ওপেন উইন্ডো ম্যান হিসেবে দলের মুখে শুনছি। কোন রাজনৈতিক দলের ইশতেহার বা 10 টাকা কেজি চাল, ঘরে ঘরে চাকরি, এগুলো আমরা শুনছি। 5ই আগস্টের পরের এইটা এখনো আমরা বেশি। আমি যখন কোনো কথা বলি বা কিছু বলি সেটা আমার একান্ত ব্যক্তিগত এবং শুভেচ্ছা আপনাদের কাছে। বাংলাদেশ জামাতে ইসলাম প্রতিটা আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনার হেডলাইনে আছে একটা, সেটা নিয়ে আমি একটু সারা জাতিকে জানাতে চাই। সেটা হচ্ছে ইসি আবার একটা ব্লান্ডার করছিল। সে ব্লান্ডার হচ্ছে না নিয়ে সরকারি কর্মচারীদের প্রকাশের কোনো সুযোগ নেই। আজ সকালে আমি রিট ফাইল করতে গেছিলাম, কারণ গতকালকে একটা রিট ফাইল হয়েছিল, যে রিটে বলা হয়েছিল সরকারি কর্মকর্তারা পক্ষে কি করতে পারবে না, প্রচারণা করতে পারবে না। অনারেবল হাইকোর্ট ডিভিশন মেন কোর্ট নম্বর 20 অনারেবল জাস্টিস জাজিকাল জলিল সেটা রিজেক্ট করে দিয়ে বলছে সরকারি কর্মচারীরা ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবে। কোর্ট আনকোট করে বললাম, কারণ আজকে যখন আমি রিটটা ফাইল করতে গেছিলাম তখন উনি বলছে আমি তো এটা বলেই দিয়েছি আর রিট ফাইল করার কোনো দরকার নেই। ইসি সো নির্বাচন কমিশন হঠাৎ করে আবার তার কাছে এই রিট পৌঁছায়নি। এই কথা হলো এই রিটটা খালি না, এই মেসেজটা আমি যতখানি জানি বা বিশ্বাস, তার এই মেসেজটা তার কাছে যাওয়ার কথা, এবং এই যাওয়ার পরও তিনি এই ধরনের কথা বললেন। কেন বললেন? এই অদূরদর্শিতা আমাদের কাম্য নয়। এবার আপনার প্রশ্নে আসি, শোনেন। 2024 জুলাই সনদের পক্ষে পক্ষে ভোটটা হচ্ছে এটা একটা পরিবর্তন, যেটা আমি দেখি আবার একটা ব্লান্ডার, এবং যেভাবে বলুক হয়তো জনাব তারেক রহমান কোনো জায়গায় এখনো নিয়ে বলেননি, কারণ তার দল হয়তো স্ট্যান্ডিং নিয়ে আছে হায়ের পক্ষে, সেজন্য বলার হয়তো প্রয়োজন মনে করেননি। আর একটা জিনিস আছে, বাংলাদেশ জামাতে ইসলাম, আর এই বিষয়ে একটু বলে নিই। আমি যখন কোনো কথা বলি বা কিছু বলি সেটা আমার একান্ত ব্যক্তিগতভাবে। বাংলাদেশ জামাতে ইসলাম প্রতিটা ক্যান্ডিডেটকে বলেছে তার লোকাল অনুযায়ী তাকে একটা ইশতেহার দিতে, হুইচ ইজ নিউ। এটা বাংলাদেশে আগে কখনো হয়নি। সো কারণ ওই এলাকার ওই ক্যান্ডিডেটই জানবে কিভাবে তার ওখানে কী কী দরকার। সো দিস ইজ ওয়ান অ্যাসপেক্ট অফ নিউ। সেকেন্ড থিংস, যে হোটেল ইন্টারকন্টিনেন্টালে জামাত ইসলাম যেটা করলেন সেটা সার্বিকভাবে সারা দেশের জন্য যেটা করলেন, এইখানে তারা বেশ কিছু লোককে উপস্থাপন করলেন, দোজ হু আর ক্রেডিবল টু ইমপ্লিমেন্ট দিস প্ল্যান। সো দ্যাট ইজ অ্যানাদার নিউ থিংস। আমার কাছে মনে হচ্ছে এর আগে এটা হয়নি। অন দ্য আদার সাইড অফ দ্য কয়েন, বেগম জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান, ওনার উপস্থিতিতে যে লোকের সারা, এবং আপনি যেটা বলছেন এটা ভেরি রিমার্কেবল। একই দিনে 2টা জায়গায় জনসভা হচ্ছে,
এখানে এরকম না যে সারা দেশ থেকে লোক নিয়ে এসে কিন্তু আপনি ওই জায়গাতে কি করছেন, লোক সমাগম করছেন, কারণ একই দিনে 4-5টা জায়গায় কিন্তু সমাগম হচ্ছে এবং সেখানে যে সারাটা দিচ্ছিল এটা একটা অভূতপূর্ব। এবং কোনো জায়গাতে কিন্তু এটা আপনি দেখতেছেন না, কোনো জায়গায় আপনি এটা পাননি যে লোক আসতেছে সেই জায়গায় বাধা দেওয়া হয়েছে, কোনো জায়গায় মারামারি হয়েছে। আচ্ছা, থার্ড যে কথাটা আমি যেটা বলি, ফ্যামিলি কার্ড বলেন আর কৃষি কার্ড বলেন, কার্ড নিয়ে অনেক কথা বলতেছে, কিন্তু দিস এ নিউ কনসেপ্ট, দিস এ ভেরি নিউ কনসেপ্ট। আমাদের যে কেন এই কনসেপ্টগুলো আসছেন, তারেক রহমান দীর্ঘদিন ইংল্যান্ডে ছিলেন, যেহেতু ইংল্যান্ডে এই জিনিসগুলো আছে, সো আমাদের এখানে এই যে কনসেপ্টগুলো এবং প্রতিদিন কিন্তু মডারেট হচ্ছে। প্রথমে কাকে কত টাকা দিতেন সেখান থেকে এখন বলা হচ্ছে না, যারা ফ্যামিলি ম্যান তাদেরকে দেওয়া হবে। সো আমার কাছে মনে হচ্ছে যে একটা শুরু হয়েছে। আমরা রাতারাতি রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, কিন্তু দুইটা ধারা যেভাবে চলতেছে, আর একটা জিনিস দুর্নীতির পক্ষে কিন্তু দুইজনই কথা বলতেছে এবং বেশ শক্ত অবস্থান। হ্যাঁ, দুর্নীতি প্রতিরোধ করার জন্য দুইটা পক্ষ যে স্ট্যান্ডিংটা নিচ্ছেন দুর্নীতির বিরুদ্ধে, কারণ দুর্নীতির বিরুদ্ধে বলবো না, দুর্নীতি কিভাবে তারা ডিটারেন্স করা যায়, এই যে স্ট্যান্ডিংটা কিন্তু দুইটা পক্ষের। আবার আরেকটা জিনিস দেখবেন, জাতীয় সরকার করার পক্ষেও কিন্তু দুই পক্ষই বলতেছে। সো বেসিক ফান্ডামেন্টাল জায়গায় আমি দেখতে পাচ্ছি যে দুইটা দলই এক জায়গায়। সো সেখান থেকে মনে হচ্ছে পরিবর্তনের একটা আভাস। আমি বেকার সমস্যা আটকাই না, কিন্তু আমি বলি 10 টাকা কেজি চাল, ঘরে চাকরি, এগুলো আমরা এইটা এই যে বললেন যে দুই জায়গায় দুটি জনসভায় কিন্তু মানুষ হচ্ছে, এমন না যে এই জনসভা কালকে হয়েছে আর পরশুদিন ওইটা হবে, একই মানুষ। এবং মানুষের উপস্থিতি, এবং যখন ডাক্তার শফিকুর রহমান বলছেন যে আমরা দুর্নীতির 0 টলারেন্সে রাখবো, তারেক রহমান বলে ফেলেন যে দুর্নীতিকে টুটি চিপে ধরবো। অর্থাৎ একজন আরেকজনকে চ্যালেঞ্জের মুখে ফেলছেন একটি সুইট অ্যান্ড সাওয়ার বিতর্কের মধ্যে। রহমান বলছেন যে আমরা এটা ডেমোক্রেসির ইস্যুটা 0 টলারেন্সে রাখবো, তারেক রহমান বলে ফেলেন যে আমাদের গুরুত্বপূর্ণ জায়গাটি হলো যে অর্থাৎ একজন আরেকজনকে চ্যালেঞ্জের মুখে ফেলছেন। এই মুহূর্তে এই নির্বাচনে ইশতেহারের খুব একটা প্রয়োজন নাই আমার কাছে ব্যক্তিগত যদি বলেন, নির্বাচন ছাড়া এ দেশের এমন একটা খাদের কিনারায় দাঁড়াইছেন, নির্বাচন যদি আপনি না করেন আমি দেখতে পাচ্ছি এই দেশের মৃত্যু। কারণ কোনোদিন ওই 2007-08 ঘটনার পুনরাবৃত্তি এদেশের জন্য ভয়ঙ্কর। ছাড়া এদেশে একটা খাদের কিনারায় দাঁড়াইছেন, যদি ইলেকশন কোনোভাবে বাধাগ্রস্ত হয় ভাই, তাহলে যে প্রতীত স্বৈরাচার যাদের কথা আমরা বলতেছি, যাদের জন্য আমরা বলতে জুলাই অভ্যুত্থান হয়েছে, এই জুলাই সনদ সবগুলো শেষ হয়ে যাবে। সো ইলেকশন যে কোনোভাবে হতে হবে। আর একটা জিনিস আপনাদেরকে বলি, অনেকভাবে বলতেছেন, তারেক রহমান যেমন বলতেছেন উনি যে তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যেতে হবে এবং ভোট কেন্দ্রে কিন্তু আপনাদেরকে থাকতে হবে। আমি কিন্তু এই জিনিসটাকে পজিটিভলি দেখতে চাই, অনেকে নেগেটিভলি দেখতেছে। কি কারণে? পুলিশ নাই, এটা মেনে নিতে হবে। আজকে যে অবস্থায় আপনাকে সাপোর্ট দেওয়ার কথা, সেই সাপোর্ট টিমটা নাই, তাহলে পলিটিক্যাল পার্টিকেই সে সাপোর্টটা দিতে হবে। এটা কিন্তু উনি কিন্তু বলেননি যে না তাহাজ্জুদ পড়ে যেয়ে ভোট দেওয়া শুরু করো। ডিফারেন্সটা কি? তাহাজ্জুদ পড়ে সবাই দলবল নিয়ে সবাইকে যাবেন, ওখানে ফজরের নামাজ পড়েন, যারা অন্য ধরন দিয়ে তারা ওইভাবে যান। সো দ্যাট ইজ এ বেসিক ডিফারেন্স, যে ইলেকশনটা হতে হবে এবং দায়িত্বশীল আচরণ সবাইকে করতে হবে। এখন ভোটের এখানে অন্য সমস্যা হয়ে গেছে, ভোটগুলো বিএনপি এবং জামাতের ভোট এক, 65 যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তার সেই ভোট ব্যাংকটা এই দুইজনকে কি করতে হচ্ছে, ভাগ করতে হচ্ছে। সেই জন্য হয়তো লোকাল পলিটিক্সে বিভিন্ন কথা। এনডিটিভি সেদিন শেখ হাসিনা যখন ওই এক ধরনের বক্তব্য দিল, আমি জানি না শেখ হাসিনার বক্তব্যটাও একটু ভাঙা ছিল। এরপর থেকে তারা জামাত ইসলামীর হাইভ নিয়ে কথা বলছে। আমি জানতে চাই যে জামাত ইসলামী পাকিস্তানে বা বাংলাদেশে কখনো ফুল ফ্লেজ সরকার ক্ষমতায় ছিল না। এটা হলে ছিল না মানে হলো যেটা তো তার দোষ না, অভিজ্ঞতার জায়গা থেকে বলছি। জামাত ইসলামী যদি আসলে আসে, তার জন্য তো অবশ্যই ভারত একটা বড় ফ্যাক্টর। সেই জায়গাতে কি মনে হয়, এটার কি সহজ আলোচনা চাচ্ছি না, কনস্ট্রাকটিভ, যে এই চ্যালেঞ্জের মুখটা সে কীভাবে ট্যাকেল দিবে ভারতকে, এই ট্যাকেলটা দেওয়া আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। যেটা বিএনপির জন্য যেটা হবে, জামাতের জন্য কিন্তু সেই একই জিনিস হবে না। আচ্ছা,
আপনার এই কথা এবং অলরেডি নির্বাচনে মনে হয় এটার ইয়েও আছে। দুইটা মানে পক্ষ যে একই পক্ষের স্ট্যান্ডিংটা কথা নিছেন বলছেন। দুর্নীতির একই বিরুদ্ধে, stand তাহলে নিয়েছেন। দুর্নীতির বিরুদ্ধে বলবো না, দুর্নীতি কিভাবে তারা ডিটারেন্স করে, অনিয়ম হলেই শুধুমাত্র জামাত অনিয়ম ইসলামী। বলেই স্ট্যান্ডিংটা কিন্তু দুইটা পক্ষ। মানে আপনি কি এখন আবার আগের আরেকটা মতো চুরি জিনিস করেন দেখবেন। কিনা? জাতীয় লাইনটাই সরকার এমন। করার হ্যাঁ, পক্ষে লাইনটা। কিন্তু দুইটা দুই পক্ষই আমাকে ব্যবসায়িক বেসিক ফান্ডামেন্টাল জায়গায় আমি দেখতে পাচ্ছি যে দুইটা দলই আমেরিকান বায়ার ফোন দিচ্ছে। সেখান থেকে মনে হচ্ছে ঠিক আছে তো একটা কেন বলে আমাকে এই এক ইন্ডিয়ান জার্নালিস্ট নিউ ইয়র্কে তাকে জানাইছে বাংলাদেশে প্রতিদিন হিন্দুদেরকে জ্বালায় পরে মেরে ফেলে দিচ্ছে। সো দ্য ইন্ডিয়ান মিডিয়া এন্ড দ্য গভর্নমেন্ট, সিংলা কিন্তু ইজ নট এ সেটা ফরেন সেক্রেটারি। আপনি একটা জিনিস যদি মনে রাখেন 2013 সালে কি আসছিল এখানে ভোটের আগে? সুজাতা। সে এসে ডেমোক্রেসির নতুন ডেফিনেশন পর্যন্ত দিয়ে দিয়েছিল। 2008 সালের কথা কেন বললাম, প্রণব মুখার্জির বইটা আমি জানি না আপনি পড়ছেন কি পড়ছেন, ওখানে ফেব্রুয়ারি মাসে হি গিভ অ্যাসুরেন্স টু দ্য জেনারেল, কি অ্যাসুরেন্স দিচ্ছে মঈনুদ্দিনকে, চিন্তা করো না, শেখ হাসিনা ক্ষমতা আসতেছে, তোমার চাকরি নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই। ইলেকশন হলো ডিসেম্বরে 2008-এর, আর এই কনভারসেশন হচ্ছে ফেব্রুয়ারি মাসে। সো এই যে তাদের যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চিন্তাভাবনা, তাদের যে প্রভুত্বর চিন্তাভাবনা, সাউথ ব্লকের যে আমাদেরকে, এবং আই ওয়াজ সারপ্রাইজ, আমি কিন্তু এটা জানতাম না, প্রণব মুখার্জির বই না পড়লে জানতাম না যে ভুটানের ফরেন পলিসি নিতে পারবে না ইন্ডিয়ার কি ছাড়া, অনুমতি ছাড়া। ভুটান ইজ নট এবল টু পজেস এনি আর্মস। সেম থিং ইন নেপাল, এবং সেই কারণে কিন্তু নেপালে বারবার সেম থিং বাংলাদেশেরও ছিল, যখন বাংলাদেশে আর্মি ঢুকতে যায় তার ইয়েতে, এটা আমাদের দেশে অনেকেই বলে না, 7টা চুক্তি দিয়েছিল তার মধ্যে সেনাবাহিনী করা যাবে না, ইয়ে করা যাবে না। 71 সালে প্রথম চুক্তিটা, আপনি 25 বছর চুক্তির আগে তাজউদ্দিন আহমেদ আমাকে তাদের ওদের বলতে নজরুল ইসলাম অজ্ঞান হয়ে পড়ে গেছিল, অজ্ঞান হয়ে পড়ে জ্বালায় পড়ে মেরে ফেলে, এবং তারপরে কিন্তু তার সাহায্য দিছে। আমার শরণার্থী থেকে কিন্তু তারা কোনো সাহায্য দেয় গভর্নমেন্ট। সো সিংলা কিন্তু এই সবসময় আমরা বলতেছি ইনসাফের ভিত্তিতে সম্পর্ক। আমার কাছে মনে হয় না এই আইসিসি ক্রিকেট খেলা দেখেও, আমার একজন ক্রিকেটের যে আইসিসি দেখেন ক্রিকেট বোর্ডের সবচেয়ে চেয়ারম্যানকে, অমিত শাহর ছেলে জয় শাহ, এবং তারা অতীতে কিন্তু এরকম করছে, ভেন্যু যদি কোনো এক্সট্রিমলি নিরাপদ না হয় চেঞ্জ করছে। এখানে একটা দুটা খেলা শ্রীলঙ্কায় দিলে দ্য হ্যাভেন উইল নট ফল, তারা কি করলেন বাংলাদেশকেই বাদ দিয়ে দিলেন, এবং সেটা একটা প্লেয়ারকে যদি আপনি কি দিতে না পারেন, মানে প্রোটেকশন দিতে না পারেন, সেই জন্য বাংলাদেশ জামাতে ইসলাম যে কথাটা বলতেছে যে সেটা হচ্ছে কি, যে ইনসাফের ভিত্তিতে আমরা চাই ফ্রেন্ডলি রিলেশন। এবং আরেকটা জিনিস, পৃথিবীতে কোনো রাষ্ট্র কোনো দিন চিরদিন কারো বন্ধু থাকে না, শত্রু থাকে না, কিন্তু কথা হলো কোনোদিন মাস্টার স্লেভের যে সম্পর্কটা 53 বছর আসছে, এটা কোনোদিন হতে দেওয়া যাবে না। এটা বিএনপির জন্যও হবে না, জামাতের জন্য আর একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে এই যে রাইট ইজ ব্লকের উত্থান, এটাও কিন্তু প্রোপাগান্ডাটা এনডিটিভি থেকেই শুরু। এই যে জামাতকে যে আল্লাহ বলতেছেন মধ্যম পন্থার দল হচ্ছে ইসলাম, জামাতকে এই যে আপনি যেমন বললেন যে আজকে আমি খেলাফতও দেখতেছি না, ইউ সেড ফিউ মিনিটস এগো, আবার অন্যদিকেও দেখতেছি না। তার মানে কি, জামাতে ইসলাম ইন এ ডেমোক্রেটিক সোসাইটিতে বাংলাদেশের মতন করে যেভাবে কোরআন সুন্নাহ ইমপ্লিমেন্ট করা যায় সেভাবে তারা করার চিন্তা করতেছে। সে তো কোনো চমক দেখাচ্ছে না, আমার কাছে ধারণা ছিল যে জামাত খুব একটা চমক দেখাবে না। চমকটা কি, আওয়ামী লীগের ন্যারেটিভের চমক হলো যে জামাত রক্ত কেটে ফেলবে, আর অন্যদিকের চমক হলো যে জামাত মনে হয় খুব একদম সেই নারীকে ঘর থেকে বেরোতে দিবে না, সোজা কথা, হয় জামাত আফগানিস্তান বানাবে, না হলে এটাকে কি একটা কুরুক্ষেত্র যুদ্ধ বানাবে। জামাত এই দুটার কোনোটাই করবে না। এই জায়গা এটাই হচ্ছে দিস ইজ দ্য অ্যামেজিং থিংস। আপনি যে এমএসটা সবাই দেখতে চাইছে, ওই এমএজে জামাত বা বিএনপি নাই। এবং আরেকটা জিনিস দেখেন, 2001 থেকে যেটা বললেন একটু আগে অভিজ্ঞতার কথা, 91 সালে কেউ বিশ্বাসও করেনি বিএনপি ক্ষমতা আসবে। আমার তো ছোট মানুষ, আমরা ভাই গিয়ে আছে, আওয়ামী লীগ তো জানে তারা ক্ষমতায় মন্ত্রিসভা গঠন করে ফেলতেছে, তখনই তো বেগম খালেদা যে সে অভিজ্ঞতাটাও ছিল না। সো আজকে আপনি যে কথাটা বলতেছেন, ভারতকে ট্যাকেল করা না, আপনাকে আপনার প্রতিবেশীকে তো আর তুলে ফেলে দেওয়া যাবে না, তার সাথে আমরা সম্পর্ক চাই ব্যালেন্সের ভিত্তিতে। কিন্তু সাউথ ব্লক উইল আন্ডারস্ট্যান্ড যে একটা দেশকে আপনি 15 বছরে সাবসার্ভিয়েন্ট করার জন্য পলিটিক্যাল ইন্টিগ্রিটি জায়গাটায় এই এক্সপেরিয়েন্সটা আছে কিনা এখানে আপনাকে আমার কাছে মনে হয় হয় জামাত আফগানিস্তান বানাবে, না হলে এটাকে কি একটা কুরুক্ষেত্র যুদ্ধ বানাবে। জামাত এই দুটো কোনটাই করবে না। এই কথা হচ্ছে দিল্লি না, আবার পিন্ডিও না, ঢাকা।
আমাদের সবার আগে হতে হবে বাংলাদেশ এবং আমার ফরেন পলিসি হতে হবে ঢাকা। এবং একটা জিনিস দেখেন, আজকে আমির জামাত বলছেন প্রথম কোদালটা যদি দিই সেটা আমি তিস্তাতে দিব। এবং আমি অন্য কে কি বলে এই সরকারকে আমি জানি না, এই সরকারকে আমি একটা থ্যাংক ইউ দিই, সেটা হচ্ছে বিশেষ করে যে কেউ কোনো চিন্তা করেনি ফারাক্কার এপারে যে ব্যারেজ করা হবে সেটা দিস গভর্নমেন্ট ইজ পাসড ইন দেয়ার ক্যাবিনেট। এটা কেউ এটা নিয়ে কোনো কথাও হয় না কোনো টকশোতে, যে আমরা যেটা আইয়ুব খান বলছিল তোমার ফারাক্কা দিচ্ছ কোনো সমস্যা নাই, আমি গোমস্তাপুরে মানে এই চাঁপাইনগর ওখানে আমি ব্যারেজ দিয়ে দেবো, পানি আসবে না, এই যে কথা।